সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্ন উত্তর পর্বে এইচএসসি ভূগোল প্রথম পত্র, ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণ এবং প্রভাব। এর আগের ক্লাসটা আমার ছিল গ্রিন হাউস প্রভাব। আজকে জলবায়ু পরিবর্তনের কারণ এবং প্রভাব সম্পর্কে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। আলোচক হিসাবে আছি আমি, মোহাম্মদ আকবর আলী। উপরে আমার ছবি সহ নাম লেখা আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে সাবস্ক্রাইব করার জন্য ইউটিউব চ্যানেলটা আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। একটা উদ্দীপক দেওয়া আছে, একটা জিনিস মনে রাখতে হবে, এখানে উদ্দীপক যাই থাকুক না কেন আমি কিন্তু বেসিক কিছু জিনিস এখানে আলোচনা করি একটা বিষয়ের উপরে। তাহলে হয় কি যে এই ধরনের প্রশ্ন উদ্দীপক বিভিন্ন ভাবে আসতে পারে, ছবি দিতে পারে, মানচিত্র দিতে পারে। তার উপর ভিত্তি করে চারটা প্রশ্ন থাকে, বিশেষ করে গ আর ঘ নম্বর। এই উদ্দীপকের উপরে ভিত্তি করে প্রশ্ন থাকে, তার উত্তরগুলো করতে পারলেই হয়। সেজন্য আমি আসলে বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিছু প্রশ্ন, কিছু সৃজনশীল উদ্দীপক, কিছু উদ্দীপক তৈরি করে উদ্দীপক দিয়েছি এবং তারপরে একটু আলোচনা করার চেষ্টা করছি। আশা করি এগুলো করলে প্রশ্নের যেভাবেই পড়ুক না কেন, যেভাবেই পরীক্ষায় আসুক না কেন, এটা উত্তর দেওয়া সম্ভব। প্রথমে আসি যে আমার আজকের যে উদ্দীপকটা আছে, একেবারে সহজ একটা উদ্দীপক। রিমি সংবাদপত্রে খবর পড়ে চিন্তায় পড়ে গেল। জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ প্রভাবস্বরূপ বাংলাদেশ সহ মালদ্বীপ, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, মিশর ইত্যাদি দেশের নিম্ন অঞ্চল ব্যাপক প্লাবিত হবে এবং ক্ষয়ক্ষতি হবে। তাহলে আসলে এখানে যে বিষয়টা হচ্ছে যে বিশ্বে যদি জলবায়ু পরিবর্তন হয়, এই জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ কি হবে? মালদ্বীপ, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, মিশর ইত্যাদি দেশের যে নিম্ন অঞ্চল আছে সেটা ব্যাপকভাবে প্লাবিত হবে এবং ক্ষয়ক্ষতি হবে। এখানে বাংলাদেশ সহ কথা বলা হয়েছে। এখন তাহলে আমরা এটা তো বুঝতেই পাচ্ছি যে আজকের যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে সরাসরি, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। তার কি কি প্রশ্ন আছে দেখি। প্রথমে আছে বিশ্ব উষ্ণায়ন কি, গ্লোবাল, হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং। তারপরে হচ্ছে জীববৈচিত্র্য ক্রমান্বয়ে মানে হ্রাসের কারণ কি, জীববৈচিত্র্য পৃথিবীতে কেন কমে যাচ্ছে তার কিছু কারণ উল্লেখ করতে বলছে। যেহেতু এক আর খ প্রশ্নের উত্তর তো একটু কমই দিতে হবে, 1 আর 2 নম্বর প্রশ্ন। রিমির জানা পরিস্থিতির কারণ ব্যাখ্যা করো। তা রিমির জানার কারণ, পরিস্থিতিটা ছিল জলবায়ু পরিবর্তন। তাহলে এখানে জলবায়ু পরিবর্তনের কারণ গুলো উল্লেখ করলেই হবে। ঘ নম্বর উদ্দীপকে উল্লেখিত যে সমস্যার কথা বলা হয়েছে তার ফলে তোমার নিজ এলাকায় কি কি সমস্যা দেখা দিতে পারে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে বিশ্বে, এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের নিজ এলাকা মানে আমার বাংলাদেশে কি কি সমস্যা হতে পারে, কি কি প্রভাব আসতে পারে সেটা সম্পর্কে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে এখানে আলোচনা করতে বলছে। এখানে পরিস্থিতির কারণ, জল পরিবর্তনের কারণ এবং প্রভাব, এইটাই মূলত আমার এই আজকের উদ্দীপকের
মূল বিষয়বস্তু। তাহলে আমরা পর্যায়ক্রমিক ভাবে একটু উত্তরে আসি। প্রথমে আছে যে কি আছে যে বিশ্ব উষ্ণায়ন বলতে কি বুঝি? বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর আধুনিক মানুষ, আমরা তো এখন একেবারে আধুনিক পর্যায়ে চলে গেছি। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর আধুনিক মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ডের ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকতা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেড়ে যাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। অর্থাৎ পৃথিবীতে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, স্বাভাবিক যে তাপমাত্রা ছিল তার থেকে বেড়ে যাওয়ার যে ঘটনা, সেটাকেই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। এতটুকু লিখলেই তোমাদের 1 নম্বর পেয়ে যাবে। আমি এখানে চিত্র দিয়েছি, এখানে চিত্র দেওয়ার দরকার নাই, কারণ 1 নম্বরের প্রশ্ন উত্তর। এখানে আমি বোঝানোর জন্যে, দেখো স্বাভাবিক অবস্থায় যে চিত্রটা এখানে আছে উদ্ভিদের আর গ্লোবাল ওয়ার্মিং, তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর যে অবস্থা হয়েছে, উদ্ভিদের যে অবস্থা, সেই চিত্রটা এখানে দেখানো হয়েছে। এবার আসি 2 নম্বর খ নম্বর প্রশ্নের উত্তরে। আসলে এখানে বোঝানো হয়েছে পৃথিবীর জৈবিক জীব বৈচিত্র্য আহ জীববৈচিত্র্য হ্রাসের কারণটা কি, বায়োডাইভার্সিটি যে কমে যাচ্ছে, এটা হ্রাসের যে কারণ সেটা উল্লেখ করতে বলছে। কি বলছে যে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি হবে, তাপমাত্রা বৃদ্ধি, বিশ্বের সমুদ্রের পানির স্তর বৃদ্ধি প্রভৃতি কারণে কি ভাই জীববৈচিত্র্য ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। পৃথিবীর যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, সমুদ্রের পানির যে লবণাক্ততা বেড়ে যাচ্ছে, সমুদ্রের পানির যে উচ্চতা বেড়ে যাচ্ছে, তারপরে সমুদ্রের পানির স্তর যে বেড়ে যাচ্ছে, এর ফলে পৃথিবীর যে বিভিন্ন স্থানে বিভিন্ন জীববৈচিত্র্য রয়েছে, সেই জীববৈচিত্র্যগুলো কমে যাচ্ছে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির ফলে নিম্নভূমি প্লাবিত হচ্ছে, এটা একটু ব্যাখ্যায় যদি আসো। ফলে বনভূমি, তারপরে উদ্ভিদকুল লোনা পানি দ্বারা প্লাবিত হচ্ছে। এছাড়া বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির ফলে, বিশ্বব্যাপী যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, কি হচ্ছে, এসব উদ্ভিদকুল ও প্রাণীকুলের বসবাস অনুকূল পরিবেশে সরাসরি আঘাত আনার মধ্য দিয়ে ধ্বংস সাধিত হচ্ছে। এর ফলে জীববৈচিত্র্য ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম মূলত, যে এই যে বায়োডাইভার্সিটি ইনক্রিজিং না ডিক্রিজিং অফ বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য হ্রাসের যে প্রধান কারণ পেলাম, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা তাপমাত্রা বিশ্ব উষ্ণায়ন। তার ফলেই কিন্তু জলবায়ু পরিবর্তন, তার ফলেই সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, তার ফলেই কিন্তু সমুদ্র নিম্ন অঞ্চল, সমুদ্রের মানে দেশের একটা নিম্ন অঞ্চল সমুদ্রের পানি দ্বারা প্লাবিত হওয়া এবং সেই অঞ্চলের জীব মৎস্য ধ্বংসী হওয়া, এই ব্যাপক আলোচনা করা যায়। সেটা আমি যাচ্ছি না, যেহেতু নাম্বার মাত্র 2 থাকে। আমি বোঝানোর জন্য এগুলো বলছি। এবার গ নম্বর যে এখানে যে প্রধান গ নম্বরে 3 নম্বরে যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা সম্পর্কে আমরা একটু আলোচনায় আসি, এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে আছে, গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে আছে, সেটা সম্পর্কে আমরা একটু আলোচনায় আসি। দেখো এখানে বলছে যে উদ্দীপকে উল্লেখিত রিমি সংবাদপত্রে যে বিষয়টি জেনেছেন তা হচ্ছে জলবায়ুর পরিবর্তনের কারণে কি হয়েছে, মালদ্বীপ, ভিয়েতনাম, বাংলাদেশ সহ পৃথিবীর নিম্ন অঞ্চল প্লাবিত হবে এবং ক্ষয়ক্ষতি হবে। এ জলবায়ু পরিবর্তনের যেসব কারণ রয়েছে তা হচ্ছে নিম্ন। এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এর যে সমস্ত কারণগুলো রয়েছে, সেইগুলো সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে বলছে। তা জলবায়ু পরিবর্তনের যে কারণ, অনেকগুলো কারণ আছে, সেগুলো আলোচনা করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন, যেহেতু নাম্বারটা মাত্র 3, সেই হিসাবে একটা আলোচনায় আসতে হবে, অল্প আলোচনা করলেই হবে।
বিদ্যুৎ উৎপাদন, কলকারখানা, যানবাহন, দৈনন্দিন যে কাজে ব্যাপক হারে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বেড়ে যাওয়ায় বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস নির্গমনের হার বেড়ে গেছে। ফলে পৃথিবীব্যাপী উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই লাইনটার অর্থ আমরা কি বুঝলাম? যে বিদ্যুৎ উৎপাদন করছি, কলকারখানা, আমরা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছি, যানবাহনের ব্যাপক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, দৈনন্দিন কাজে আমরা ব্যাপক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি। এর ফলে বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সিএফসি ইত্যাদি যে জীবাশ্ম, যে গ্রিন হাউস গ্যাস নির্গমন হচ্ছে, বেড়ে যাচ্ছে। এর ফলে পৃথিবীব্যাপী উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উষ্ণতা যখন নির্বিচারে বন উজাড়, ভূমি ও জলাভূমি পরিবর্তন, কৃষিকাজে অনিয়ন্ত্রিত সার ব্যবহার, জৈবিক পচনের ফলে মিথেনের নির্গমন, শহর অঞ্চলের বর্জ্য, কৃষিকাজের ফলে উৎপন্ন নাইট্রাস অক্সাইড প্রভৃতি কারণে এই জলবায়ু পরিবর্তন হচ্ছে। এখানে আসলে কিছু কজেস অফ ক্লাইমেট চেঞ্জ এর কথা বলা হয়েছে। সেটা হচ্ছে জেনারেটিং পাওয়ার, তারপরে ম্যানুফ্যাকচারিং গুডস, তারপরে পাওয়ারিং বিল্ডিংস, তারপরে প্রডিউসিং ফুড, ইউজিং ট্রান্সপোর্টেশন, কাটিং ডাউন ফরেস্ট, কনজিউমিং টু মাচ। এখানে কিন্তু একেবারেই সিম্পল ভাবে এই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণগুলো সংক্ষেপে কিন্তু ছবি সহ দেওয়া আছে। তা যাই হোক, যেভাবেই তোমরা লেখো, কমপক্ষে 5-6টা কারণ যদি তোমরা উল্লেখ করতে পারো, তাহলে এখানে পূর্ণ নম্বর পেয়ে যাবে। এবার আসো, আর একটু আসি যে জলবায়ু পরিবর্তন এর যে কারণগুলো আছে সে সম্পর্কে। কি বলা হচ্ছে? রেফ্রিজারেটর, ফ্রিজ, বিভিন্ন ধরনের শিল্প কারখানায় ব্যবহৃত সিএফসি, হ্যালোন, ফ্রেয়ন প্রভৃতি গ্যাসের ব্যবহারের কারণে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন খনিতে, বিশেষ করে কয়লা খনি থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, প্রাকৃতিক গ্যাস, খনি থেকে নির্গত মিথেন গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং বলা যায়, উল্লেখিত প্রতিটি বিষয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে। আসলে জলবায়ু পরিবর্তনের কারণ হিসেবে আমরা একটা মানব সৃষ্ট কারণ, একটা প্রাকৃতিক কারণ উল্লেখ করতে পারি। এখানে কিছু কারণ এখানে দেখা দেখা যাচ্ছে যে এখানে কিছু কারণ দেওয়া আছে: কেমিক্যাল ফার্টিলাইজার, ডিফরেস্টেশন, ইনক্রিজ ভেহিকলস, ইমিশন অফ জিএইচজি, তারপরে এখানে ইন্ডাস্ট্রিজ, ইমিশন অফ কার্বন মনোক্সাইড ইত্যাদি কিছু কারণের এখানে উল্লেখ করা আছে। তা যাই হোক, এই সমস্ত কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এবার আমরা ঘ নম্বর প্রশ্নে চলে আসি। ঘ নম্বর প্রশ্নের উত্তরে ঘ নম্বর কি বলছে? আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা এখানে বোঝানো হয়েছে। একটা ছবিতে আমরা হোয়াট আর দি ইফেক্টস অফ চেঞ্জিং ক্লাইমেটিক চেঞ্জ ইন বাংলাদেশ, বাংলাদেশে যে ক্লাইমেট চেঞ্জ এর যে প্রভাব, সেটার একটা প্রত্যক্ষ ছবি এখানে দেওয়া আছে, যে বন্যায় প্লাবিত হওয়া। উদ্দীপকে উল্লেখিত জলবায়ু পরিবর্তন জনিত কারণে আমার এলাকা, অর্থাৎ বাংলাদেশে ঘূর্ণিঝড়, তারপরে বন্যা, খরা প্রভৃতি দেখা দিতে পারে। আমরা জানি যে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ফলশ্রুতি মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং পর্বতের পাদদেশে বিশাল বরফগুলো গলে গিয়ে সমুদ্রের পানির উচ্চতাকে বৃদ্ধি করছে। এগুলো কিন্তু প্রত্যক্ষ ফলাফল। কি হচ্ছে যে পর্বতের পরিবর্তন, জলবায়ু পরিবর্তন জনিত কারণে আমার এলাকা অর্থাৎ বাংলাদেশে কি হচ্ছে,
এখানে ঘূর্ণিঝড়ের পরিমাণ বেড়ে গেছে, এখানে বন্যা হচ্ছে, এখানে খরা হচ্ছে। আর বিশ্বব্যাপী উষ্ণবৃষ্টির ফলশ্রুতিতে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং পথে বিশাল বরফগুলো গলে সমুদ্রের পানির উচ্চতাকে বৃদ্ধি করে দিচ্ছে। এই সমস্ত ফলাফলগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আরো অনেকগুলো ফলাফল এখানে আছে। ফলে কি হচ্ছে যে নিম্নভূমিগুলো নিমজ্জিত হচ্ছে। এর ফলে যখন নিম্নভূমি নিমজ্জিত হচ্ছে বাংলাদেশের, তখন কি হচ্ছে, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের নিম্ন জেলাগুলোতে লোনা পানিতে নিমজ্জিত হচ্ছে। তাই ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তাহলে কি হলো যে আমাদের হিমালয় পর্বতে বা যে বরফ গলন ঘটছে, এই বরফ গলনের পানি এবং আমাদের বঙ্গোপসাগরে যে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশের নিম্ন অঞ্চলটা প্লাবিত হচ্ছে, লবণাক্ত পানি সেখানে ঢুকে যাচ্ছে। তাই ফসলের সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে শীত ও গ্রীষ্মের তাপমাত্রা, শীত ও গ্রীষ্মের কি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সে পাচ্ছে, ব্যবধানটা বেশি হয়ে যাচ্ছে। এর ফলে ঘূর্ণিঝড় হচ্ছে, টর্নেডো নামক ভয়াবহ প্রাকৃতিক এদেশের উপর মারাত্মকভাবে আঘাত হচ্ছে এবং ঘর বাড়ি, উদ্ভিদকুল, প্রাণীকুল ধ্বংস হচ্ছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে হিমালয় পর্বত রয়েছে, সেটা আমি আগেই আলোচনা করলাম। জলবায়ু জলবায়ু পরিবর্তনজনিত কারণে বর্ষাকালে উষ্ণতা, জলবায়ু কারণে কি হচ্ছে যে বর্ষাকালে উষ্ণতা বৃদ্ধি পেয়ে হিমালয় পর্বতের বরফগুলো গলে যাচ্ছে। উক্ত পানিগুলো ভারত হয়ে বাংলাদেশের উপর দিয়ে বেপরোয়া গতিতে প্রবাহিত হচ্ছে। এর ফলে নদীগুলো কি হচ্ছে সেগুলো একটু দেখে নেই। তলিয়ে গিয়ে আশেপাশের তো নদীগুলো তলিয়ে গিয়ে আশেপাশের কি করছে, আশেপাশের শুকনো অঞ্চলগুলো প্লাবিত করছে এবং বন্যার সৃষ্টি করছে। এছাড়া নদীর পানির বেগ বৃদ্ধির কারণে নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে। ফলশ্রুতিতে এদেশের মানুষের ঘরবাড়ি, উদ্ভিদ, প্রাণী প্রভৃতি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং তাদের কি হয়ে যাচ্ছে, জীবনযাপন আরো কঠিন হয়ে যাচ্ছে। যে বরফ গলনের ফলে যে প্রবল বেগে ভারতের উপর দিয়ে বাংলাদেশের যে নদীতে পানি প্রবাহিত হচ্ছে এবং সেখানে বন্যা হচ্ছে, অঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে, মানুষের ঘর বাড়ি, উদ্ভিদ প্রাণীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সর্বোপরি বলা যায় যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের নিম্নভূমি সমুদ্রগর্ভ চলে যেতে পারে এবং ঋতুভিত্তিক তাপমাত্রার ব্যবধান বেশি হওয়ার কারণে কোথাও বন্যা আবার কোথাও খরা অনাবৃষ্টি প্রতিটি মানে দেখা যেতে পারে। এখানে একটা ছবি আমি দিয়েছি, চিত্র বাংলাদেশের। আমাদের এইটা আছে বাংলাদেশের মানচিত্র, এটা তো তোমরা জানো। The United Nations estimates that by 2050, 17% of country will be uh, submerged by rising sea levels, leaving 20 million people without a home. কি হবে 2050 সালের মধ্যে যদি জলবায়ু পরিবর্তনশীলতা এইভাবে চলতে থাকে, তাহলে আমাদের বাংলাদেশের 17% এলাকা প্লাবিত হবে। আর এর ফলে কি হবে, আমাদের 20 মিলিয়ন, 20 মিলিয়ন লোক তারা গৃহহারা হয়ে পড়বে। এটা কিন্তু ইউনাইটেড নেশনের একটা জরিপ, সেটা একটা পরিসংখ্যান। যাই হোক, এখানে আমরা কিছু কারণ বা ইফেক্ট সম্পর্কে দেখিয়েছি। এক কথায় এটা লিখতে খুব সুবিধা যদি এগুলো কথাগুলো মনে রাখতে পারো। আসলে জলবায়ু পরিবর্তনের ফলে কি হবে, চেঞ্জ অফ রেইনফল প্যাটার্ন, বৃষ্টিপাতের যে প্যাটার্ন সেটাতে পরিবর্তনশীলতা আসবে।
ইনক্রিজ ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অ্যান্ড সিভার এটি অফ, সেখানে বৃদ্ধি পাবে ঝুঁকিগুলো বা দুর্ভোগগুলো কোথায়? ফ্লাডস হবে, বন্যা হবে, ড্রটস খরা হবে, স্টর্ম ঘূর্ণিঝড় হবে, যেগুলো উল্লেখ করা হয়েছে আগে, হিট ওয়েভস তাপ প্রবাহটা বৃদ্ধি পাবে। এবারে তার প্রমাণ, চেঞ্জ ইন গ্রোয়িং সিজনস অ্যান্ড রিজিয়ন, এলাকা এবং তার ঋতু পরিবর্তন দেখা দিবে। চেঞ্জ ইন ওয়াটার কোয়ালিটি, পানির গুণাগুণ নষ্ট হবে, না পরিমাণ নষ্ট বেড়ে যাবে, কোয়ান্টিটি নষ্ট হবে। তারপরে সি লেভেল রাইজ, সমুদ্রের যে লেভেলটা আছে উপরিভাগ উচ্চতা বৃদ্ধি পাবে। তারপরে গ্লেসিয়াল মেল্ট, বরফ গলে যাবে, বিশেষ করে হিমালয় পর্বতের। এতে করে আর যে যে সেক্টরে আমাদের এটা ক্ষতি হবে, ইকোনমিক সেক্টরে যেমন ওয়াটার রিসোর্সে, এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রিতে, ফুড সিকিউরিটিতে, হিউম্যান হেলথে, ইন স্ট্রাকচার, তারপরে ট্রান্সপোর্টে, সেটেলমেন্টস, ডিসপ্লেসমেন্ট অফ হ্যাবিট্যান্টস অ্যান্ড লেস অফ লিভলিহুড, কোস্টাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড এনার্জি, ডিজাস্টার রেসপন্স অ্যান্ড রিকভারি প্ল্যানস। আমি কিন্তু এটা ব্যাপকভাবে একটা আলোচনা করলাম। এত আলোচনা করার তোমাদের লেখার সময় দরকার নাই, যেহেতু নাম্বারটা হচ্ছে 4। এই 4 নম্বর পাওয়ার জন্য আমি যে কথাগুলো বললাম তার যদি অর্ধেকও লিখতে পারো, তাহলে তো 4-এর মধ্যে তোমরা 4 পেয়ে যাবে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।